প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি দিমান এফার্দিতে। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাহাব, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ বাউন্ড ফর সাকসেস, এবং তিনি একজন রিনাউন্ড কমিউনিটি অ্যাক্টিভিস্ট। মোহাম্মদ মাহাব, আপনাকে টাইম টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই আপনি? তো আমরা জানি যে আপনি কমিউনিটিতে বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে বেশ বড় উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন বাউন্ড ফর সাকসেস নিয়ে। তো আপনার বাউন্ড ফর সাকসেস নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। ধন্যবাদ দিমা আপা। আমাদের বাউন্ড ফর সাকসেস টিউটরিং প্রতিষ্ঠিত হয়েছে 2014-এ। তখন থেকে অদ্যাবধি আমরা পরিচালনা করে যাচ্ছি কিন্ডারগার্টেন থেকে 12 গ্রেড পর্যন্ত। বিশেষ করে এখানে ব্রুকলিন সহ 5টি বড়তে আমাদের কার্যক্রম আছে। আমরা বিশেষ করে কার্যক্রম পরিচালনা করতে ব্রুকলিন থেকেই করছি। তবে তাদের সাপোর্টিং যে ম্যাটেরিয়ালস আমরা ইন্টারনেট এডুকেশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। আর ফিজিক্যালি আমরা কিন্ডারগার্টেন থেকে 12 গ্রেড পর্যন্ত, বিশেষ করে তাদের আফটার স্কুল প্রোগ্রামে আমরা এই সহায়তা দিয়ে থাকি এবং ন্যূনতম প্রাইসে। মানুষের মানে এমন না যে তারপর চাপিয়ে দেওয়া, এরকম না, যা যেরকম সম্ভব। আপনাদের সেন্টারটা কোথায়? এটা আমাদের এটা বর্তমানে 509 ম্যাকডোনাল্ডস অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। বিটুইন চার্চ এন্ড এভিনিউ সি। চার্চ এন্ড এভিনিউ সি। এখানে কি বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা আসে নাকি অন্যান্য কমিউনিটি থেকেও আসে? জি, আমাদের এখানে শুধু বাঙালি দেশি না, পাশাপাশি বাংলাদেশি সহ এখানে উজবেকিস্তান, রাশিয়া, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি কমিউনিটি অনেক বাচ্চারাই কিন্তু আমাদের এখানে পড়তে আসে। আচ্ছা, আমি আরেকটা যেটা জেনেছিলাম যে আপনারা বয়স্কদের টিচিং এর ব্যাপারে বোধহয় কাজ করে থাকেন এবং কম্পিউটিং এর ব্যাপারেও, সেটাও কি অব্যাহত আছে? জি জি, আমরা ওই দুটা কোর্স আমরা বেশি করে রেখেছি ফ্রি কোর্স বয়স্কদের জন্য। এটা শনিবার এবং রবিবারে আমরা ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি বিনামূল্যে মহিলাদেরকে এবং পুরুষ উভয়দেরকে। বেসিক কম্পিউটার নলেজ আর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তাদেরকে আমরা সহায়তা দিয়ে থাকি। এবং যেন ইমিগ্রেশনে সিটিজেনশিপ পরীক্ষায় তারা পারফর্ম করতে পারে এবং ইংলিশে অন্তত ইংলিশে কথা বলতে পারে। মেডিকেট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে তাদের আশাগুলো পূরণ করতে পারে, সেটাই তাদের মূলত চেষ্টাগুলো করে থাকি। তাদের ইংলিশে পারদর্শী করে তোলার চেষ্টা করছি আর কি। আচ্ছা, ওয়ান্ডারফুল। আর আপনাদের কিডস পিডিটি ট্র্যাকলার্স, এটা সম্পর্কে একটু বলুন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ আপা। কিডস পিডিটি ট্র্যাকলার্স প্রতিষ্ঠিত হয়েছে 2010-এ। অদ্যাবধি আমি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং আমি এটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। এর সঙ্গে আরও অন্যান্য রিলেটেড সার্ভিসগুলো থেরাপিস্টের আমাদের সঙ্গে সংগঠনের সঙ্গে জড়িত আছে। এই প্রতিষ্ঠান বিশেষ করে 20 বছর আগে আমি অটিজমের উপর কাজ করি। নিউ ইয়র্ক সিটি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে সার্ভিস কোঅর্ডিনেশনে জয়েন করি এবং এখানে ট্রেনিং নিয়ে এবং এই কমিউনিকেশন বিভিন্ন, আমি 5টা ভাষা কথা বলতে পারি বলে বিধায় নিউ ইয়র্ক সিটিতে আমাকে রেখেছিল এই কমিউনিকেশনের জন্য। 5টা ভাষা কি কি? বাংলার পাশাপাশি উর্দু, হিন্দি, আরবিক, পাঞ্জাবি আর ইংলিশ আছে, পাশাপাশি স্প্যানিশ কিছুটা বলতে পারি আর কি। তো সেই জন্য ওইটা আর্লি ইন্টারভেনশনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজেন। যেসব বাচ্চা জন্ম থেকে 3 বছর পর্যন্ত যেসব বাচ্চারা কথা মানে বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হয় প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, তো সেসব ক্ষেত্রে আমি পরামর্শ দিয়ে থাকতাম এবং কমিউনিকেট করে থাকতাম আমি, এবং কেস প্রসেসগুলো করে থাকতাম। সেখান থেকে পরবর্তী পর্যায়ে বোর্ড অফ এডুকেশনে কমিটি অফ প্রি স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে জড়িত হই এবং 5টা বড়তে আমি কাজ করে যাচ্ছি 20 বছর ধরে, এবং তাদের বিভিন্ন ধরনের প্যারেন্টস থেকে সাহায্য সহযোগিতা দিয়ে থাকি আমি, ইনক্লুডিং ইন্টারপ্রিটেশন। আচ্ছা আচ্ছা, তো অটিজম নিয়ে আর কি কাজ করছেন? অটিজম অ্যাওয়ারনেস রূপে কয়েকটা আমরা অনুষ্ঠান করেছি, ব্রুকলিনে করেছি এবং পূর্বেও করেছি। আপনার কংগ্রেস ওমেন ইভেট ডি ক্লার্ক কয়েকবারই আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং বিভিন্নভাবে শনাক্ত করে গেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে শুরু করে ব্রুকলিন বড় প্রেসিডেন্ট এবং বিভিন্ন কমিশনাররা এবং
কাউন্সিলম্যান এসে আমাদেরকে এই প্রতিষ্ঠানে যথেষ্ট উৎসাহ দিয়েছেন এবং আমি অনেক শিশু এবং অভিভাবকদের সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছি এবং তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। যদি প্রয়োজনে আইনি পরামর্শ ক্ষেত্রেও আমি তাদেরকে সহযোগিতা করে থাকি। এটা কি শুধু আপনি বাংলাদেশি কমিউনিটিতেই করেন না আদার না, কমিউনিটিতেও? সব কমিউনিটিতে জনে পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ করে 75% বলা যায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে জড়িত, 25% অ্যারাবিক অ্যান্ড উর্দু আর পাঞ্জাবি কমিউনিটির সঙ্গে জড়িত। তো সেক্ষেত্রে অটিজম অ্যাওয়ারনেস কীভাবে অটিজমকে ওভারকাম করা যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। যেহেতু জানেন যে অটিজমের এদের কোনো ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা নেই, আমরা প্রিকশনের ব্যবস্থা আছে বা ওভারকাম কীভাবে করতে পারে সেটার ব্যবস্থা আছে, কিন্তু এটা মূল মেডিসিন এ পর্যন্ত তৈরি হয়নি। আচ্ছা, তো আপনি তো অনেকদিন ধরে অটিজম নিয়ে কাজ করছেন, তো আপনি কি মনে করেন যে অটিজমকে আয়ত্তে আনা সম্ভব, মানে ম্যানেজেবল? হ্যাঁ, অটিজম যদি প্রাথমিকভাবে যদি আমরা শনাক্ত করা যায় একটা শিশুর মধ্যে অটিজম রয়েছে, সেক্ষেত্রে আমরা কতগুলো পরামর্শ তাদেরকে অভিভাবকদের দিয়ে থাকি। ওই মোতাবেকে চললে অনেকটাই আয়ত্ত আনা সম্ভব। কারণ জানেন যে অটিজমটা একটা ব্যাপকভাবে একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে, এবং প্রতিটা ফ্যামিলিতেই কম না কিছু এর সঙ্গে মানে এই ধরনের অটিজমে আক্রান্ত আচ্ছা, হয়ে থাকে। অটিজমের কিছু সামাজিক নেতিবাচক দিক আছে, যেমন বাঙালি সমাজে, বিশেষত আমি বাংলাদেশের কথা বলছি, যে সেখানে কিন্তু অটিস্টিক বাচ্চা থাকা বা হওয়াটাকে একটা রীতিমতো একটা অভিশাপ মনে করে, একটা গ্লানি মনে করে। এই জিনিসগুলোকে আপনি কি এখানেও সম্মুখীন হয়েছেন এরকম? ঠিক আমি না বলবো এই কারণেই, কারণ যখন তারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে এই যুক্তরাষ্ট্রে আসে, আমার এদেশে বিভিন্ন এসে যখন আমাদের কাছে আমাদের মতো বহু অভিজ্ঞ কনসালটেন্টের কাছে যায়, তখন আমরা তাদের পরামর্শ দিয়ে পরে ওই ধরনের প্যারেন্টসরা তাদের ধারণা সম্পূর্ণ পাল্টিয়ে এবং আমাদের কথা মতো চলে। এবং এইসব অটিস্টিক বাচ্চা মূলতই একটা অ্যাঞ্জেল, একটা ফেরেশতা ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের মতোই সবাইকে তৈরি করছে, এবং এই তো এরাও বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে, এবং আমাদের মতোই সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে চায়। কিন্তু যদিও তারা একটা অন্য জগতের মধ্যে থাকে, কিন্তু তারা একটা বেঁচে থাকার অধিকার রাখে, এবং এই যুক্তরাষ্ট্রে সর্বাত্মক চেষ্টা এবং ফ্যাসিলিটি প্রদান করে থাকে আর্থিকভাবে, ফিজিক্যালি, বিভিন্ন থেরাপিউটিক মেজার্স সর্বক্ষেত্রে। আমাদের দর্শকদের জন্য আমি যে মেসেজটা আসলে দিতে চাইছি আপনার কথা থেকে যেটা বুঝলাম, যে অটিজম কোনো অভিশাপ নয়, এটা একটা পরিস্থিতি। সঠিক তথ্য এবং জ্ঞান থাকলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যায়, সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে আমি আরেকটু জানতে চাচ্ছি যে এই যে অটিস্টিক বাচ্চারা, এরা যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদের জীবনটা কেমন হয়, তাদের ভবিষ্যৎটা কি? তারা কি সামাজিক গ্লানি হয়ে বোঝা হয়ে যাবে, নাকি তারা নিজেরা সাস্টেইন করতে পারে, মানে তাদের পরিস্থিতিটা তখন কি হবে প্রাপ্তবয়স্ক হবার পরে? সুন্দর কথা। বাচ্চারা যখন বেড়ে উঠতে থাকে, তখন 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত এদেশের একটা সিস্টেম আছে, বিভিন্ন এডুকেশনের ক্ষেত্রে বোর্ড অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হেলথ পর্যাপ্ত সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। আমি পুরোই বলেছি, আর্থিকভাবে, এডুকেশনাল সাপোর্ট, অন্যান্য ক্ষেত্রে, এবং পারিবারিক যদি মানে ফ্যামিলিতে যদি অর্থ ইনকামের কোনো ব্যবস্থা না থাকে, সরকার থেকে তাদেরকে ব্যবস্থা করে থাকে। সুতরাং সেই ধরনের সমস্যা তাদেরকে সম্মুখীন হতে হয় না, যে ধরনের সমস্যা আমাদের অন্যান্য বহির্বিশ্বে, অন্যান্য দেশে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এইসব বাচ্চারা বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধার মধ্যে দেখা যায়। অনেকে যেসব বাচ্চারা হুইল চেয়ারে আছে, যেসব বাচ্চারা অন্যান্য শুধু অটিজমের পাশাপাশি আরও অনেক ধরনের বার্ধক্যজনিত অন্য ধরনের প্রবলেমগুলো ফেস করে যাচ্ছে, ওই ধরনের চিকিৎসা ব্যবস্থা এদেশে যুক্তরাষ্ট্রে উন্নত বলেই তারা অনেক দিনই বেঁচে থাকার আকাঙ্ক্ষা রাখতে পারে এবং সম্ভব। এবং তারা বিভিন্ন এডুকেশনের ক্ষেত্রে, বিভিন্ন টিউটরিং সেন্টার, বোর্ড অফ এডুকেশন অটিস্টিক বাচ্চাদেরকে তাদেরকে চাকরির নিশ্চয়তা দিয়ে রাখছে, এবং বিভিন্ন জায়গায় আপনার এডুকেশনের পাশাপাশি আপনার মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, বিভিন্ন কম্পিউটার ডিপার্টমেন্ট তাদেরকে শিক্ষা ব্যবস্থা, তাদেরকে শিক্ষায়িত করে তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে থাকে এই যুক্তরাষ্ট্রে। যাক, এটা খুবই আশার কথা। আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশেও
অটিজমের সম্পর্কে এরকমই সচেতনতা এবং উদ্যোগ প্রসারিত হবে জি, যুক্তরাষ্ট্রের অবশ্যই। মতো, তাহলে যেমন বাংলাদেশের সমাজে কিন্তু এরকম একটা ভ্রান্ত ধারণা এখনো আছে। আমি জানি, দেখেছি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যে অটিস্টিক বাচ্চাকে মানুষ লুকিয়ে রাখে, মনে করে এটা একটা অভিশাপ। তো জি। এখান থেকে আমি আমাদের বেরিয়ে বাংলাদেশের আসা। কথা যখন বলেছেন, হুম আমি হুম বাংলাদেশের সঙ্গে একটু টাচ দিই। আমি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশে আমি এই ধরনের প্রতিষ্ঠান হুম শুরু করে দিয়েছি। যেহেতু হুম আমার হুম বড় ভাই ডক্টর রেজাউল মালিক, উনি শিশু বিশেষজ্ঞ। হুম হুম উনি ডক্টর এফআরসিস করছেন আপনার লন্ডন থেকে, এবং শিশু ক্লিনিক দিতে এমআর ক্লিনিক কুষ্টিয়ায়। সেখানে মানে ক্লিনিকে ওই প্রতিষ্ঠানে শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে থাকেন ডক্টর হুম রেজাউল মালিক, আমারই ঠিক বড় ভাই। হুম আর পাশাপাশি আমি কুষ্টিয়াতে একটি ছোট একটা প্রতিষ্ঠান আব্দুল মজিদ মেমোরিয়াল নামে মেডিকেল ফ্যাসিলিটি, যার অটিজমের একটা পার্ট, ওই প্রতিষ্ঠান থেকে সহায়তা দেওয়া হয়ে থাকে, এবং তারই পরামর্শ আমি নিউ ইয়র্ক থেকে ওখানে হুম হুম। প্রদান করে থাকি। খুবই চমৎকার উদ্যোগ, আপনার উদ্যোগকে স্বাগত জানাই। তো এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসছি। আমরা জানি যে আপনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক কাজ করছেন, এবং ব্রুকলিনে যে প্রতি বছর চার্চ ম্যাকডোনাল্ডে যে পথমেলা হয়, এই পথমেলার সাথেও আপনি কাজ করছেন। এই বছরও খুব সফল একটি ব্রুকলিন পথমেলা বা স্ট্রিট ফেয়ার চার্চ ম্যাকডোনাল্ডে, খুব জমজমাট একটি স্ট্রিট ফেয়ার আপনারা সম্পন্ন করলেন, এবং প্রচুর বাঙালির সেখানে অংশগ্রহণ হয়েছিল। এটা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, প্রতি বছরের মতো আহ, আহ, ব্রুকলিন সিএমবিবিএ প্রতিষ্ঠার পর থেকেই অদ্যবেদী 2016-এ আমরা এবারে প্রথমলা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আমাদের সকলে আপনাদের, বিশেষ করে টাইম টিভি থেকে তার পূর্বে ধন্যবাদ জানাই, কারণ টাইম টিভি গোটা অনুষ্ঠানটিকেই ফুটিয়ে লাইভ তুলেছেন, ব্রডকাস্ট লাইভ করেছিল। ব্রডকাস্ট করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমাদেরকে, আর্থিকভাবে, মানসিকভাবে, সর্বক্ষেত্রে ওনারা সহায়তা করেছেন। আমি পূর্বে তাহের ভাইকে, এই টাইম টিভির প্রেসিডেন্টকে আমি অত্যন্ত অন্তর থেকে ধন্যবাদ জি, জানাচ্ছি। থ্যাংক ইউ। তো এইটা আপনারা প্রতি বছর এটা কেন করেন, মানে বাঙালিদের জি, অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব হিসেবে? আপনি জানেন এই যে দীর্ঘ এই সিএমবিবিএ চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পথমেলা বিশ্বের সবচেয়ে বৃহত্তর পথমেলা বলেই পরিচিত হয়ে আসছে। আর তখন থেকেই সকলে যখনই এই ধরনের অনুষ্ঠান বা প্রচারিত হয়, তখনই সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় যে এই ধরনের একটা মেলাতে আমরা অংশগ্রহণ করব। তো সেই জন্য প্রতি বছর এবারে 35,000 থেকে 40,000 লোক কিন্তু সমাগম হয়েছে এই ব্রুকলিনে ম্যাকডোনাল্ড চার্চ অ্যাভিনিউতে। তো এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ থেকে খ্যাতনামা শিল্পীগুলো এসেছিল, সঙ্গীত পরিবেশন করেছে। পাশাপাশি এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং সিটি কাউন্সিল, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট সহ নিউ ইয়র্ক সিটি মেয়রের অফিস আমন্ত্রণ জানার পর ওনার অফিস থেকে এসেছিলেন প্রতিনিধি, আমাদের এসেছিলেন বেলতে ব্লাজিওর, সম্মানিত বেলতে ব্লাজিওর প্রতিনিধি হিসাবে। এবং সেখানে তো অনেক প্রোডাক্টের স্টল ছিল, বাংলা খাবার, বাংলা সংস্কৃতি, জি জি জি, বাংলা পোশাক, বাংলা সবকিছু মিলে। সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল সাজিয়েছিল। চমৎকার, খুব চমৎকার একটি উদ্যোগ। তো আমরা এই আলোচনা আবার ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠান দেখছিলেন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি তারপরে। ওজন পার্কের আটলান্টিক এভিনিউতে গড়ে ওঠা বাংলাদেশি মালিকানার থাই ফুডের সমাহার আহার, দেশীয় স্বাদে একমাত্র হালাল থাই ফুড আহার, শতভাগ স্বাস্থ্যসম্মত ও হালাল খাবারের নিশ্চয়তায়। থাই স্যুপ, ফিশ, শ্রিম্প, গ্রিল ফ্রাইড চিকেন সহ থাই স্যালাদের সমন্বয়ে রয়েছে বিভিন্ন মুখরোচক থাই খাবার। এছাড়াও রকমারি সফট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, থাই আইসড বাবল টি এবং জুস আমরা অত্যন্ত যত্ন সহকারে পরিবেশন করে থাকি। আমাদের রয়েছে দক্ষ শেফ, কোয়ালিটি প্রেজেন্টেশন, কুল অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট। আহার 7917 আটলান্টিক এভিনিউ, ওজন পার্ক, নিউ ইয়র্ক 11421।
ফোন 718-296-2846। প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি মোহাম্মদ মাহাব। মোহাম্মদ মাহাব, আপনি যেটা বলছিলেন যে ব্রুকলিনের পথমেলা, এখানে ভীষণ একটা প্রাণের সমাহার ঘটে প্রতি বছর, এবং বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যের প্রেজেন্টেশন, তো সেটা একটু জানতে চাচ্ছি। জি, আমি পূর্বে বলেছি যে আমাদের প্রতি বছরের ন্যায় এবারও হয়ে গেল। বেশ সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। আমরা এভাবে আমাদের এখানে স্থানীয় আমাদের এই অনুষ্ঠানের সিএমবিবিএস পথবলার আহ্বায়ক ছিল খন্দকার এইচ.এম. জুগলু, আর আমি সদস্য সচিব হিসাবে কাজ করেছি। পাশাপাশি আমাদের সিএমবিবিএর এক্সিকিউটিভ বডি আমাদের সহায়তা করেছে, তার মধ্যে লিয়াকত আলী সাধারণ সম্পাদক যথেষ্ট সাহায্য সহায়তা করেছে বলে বিধায় আমরা। কতদিন ধরে আপনারা এই পথমেলাটা করছেন? দীর্ঘ 2005 থেকে শুরু করে 11 বছর আমরা এটা করে আসছি আর কি, প্রতি বছরের ন্যায়। তো এবারে বেশ সুন্দর, মানে ওয়েদারটা ভালো ছিল, সকলের সহযোগিতা ছিল, আমরা বেশ সুন্দরভাবে আপনার স্টলগুলো ছিল, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সর্বক্ষেত্রে, আর অন্য সাংস্কৃতিক সংঘের বিভিন্ন সংগঠনগুলো ছিল, বিভিন্ন মিডিয়ার অংশগ্রহণ করেছে, চ্যানেল 12, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক চ্যানেল 1, তারপর আপনাদের টাইম টিভি গোটা অনুষ্ঠানটা প্রচার করেছে, লাইভ ব্রডকাস্ট করেছে। এই যে জিনিসগুলো অন্য সময় দেখা যায় না, যেটা এবারে দেখা গেছে আর কি। তার মানে আপনি বলছেন যে এবারে পথমেলা বা স্ট্রিট ফেয়ার আরো বেশি সাকসেসফুল হয়েছে? আমি বলবো তাই, কারণ হচ্ছে কি এখানে শুধুমাত্র পাঁচ মিশালি টাইপের ছিল, যেমন দোকানের এগুলো ছিল, স্টলগুলো ছিল, পাশাপাশি আপনার অটিজম অ্যাওয়ারনেসের উপরও আমি আমার প্রতিষ্ঠান থেকেও একটা স্টল দিয়েছিলাম, এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঘেরও ছোট ছোট আপনার স্টলগুলো সেখানে ছিল, যারা তাদেরকে উপস্থাপন করেছে। বহুমাত্রিক আবেদন দিয়ে আপনারা এই পথমেলাটি এবার সম্পন্ন করেছেন। জি, কাউন্সিলম্যান ব্যাডল্যান্ডের অফিস থেকে তাদের অফিসিয়াল ডেলিগেট ওখানে স্পেশাল একটা স্টল দিয়েছিল। আপনার নিউ ইয়র্ক সিটি কম্পিউটার অফিস থেকে একটা সুন্দর একটা আপনার ওখানে ছিল। সাউথ এশিয়ান স্যাকো আমেরিকার থেকে একটা আপনার স্টল সেখানে উপস্থাপন করেছিল, এবং তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমগুলো বলেছে। তো এই মিলিয়ে সর্বক্ষেত্রে দেখা গেছে, এবং সবচেয়ে এই প্রথম এখানে দীর্ঘ রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এর পূর্বে শুরু হয়েছে 11টা থেকে, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। কোনো এই মেলাতে এই বছরই প্রথম যে 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালাতে পেরেছি। তার কারণ হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দ, কাউন্সিলম্যান, আপনার ব্রুকলিন বিভিন্ন সিটি অফিসের সঙ্গে ওতপ্রোতভাবে আমি যোগাযোগ করেছিলাম, এবং সবাইকে কিন্তু আমি কমিউনিকেট করে এই প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানের প্রধানকে আমি এখান থেকে আনাতে চেষ্টা করেছি। মূলধারার সাথে আপনি সেই সংযোগটা স্থাপন করেছেন, কমিউনিটির সাথে মূলধারার সংযোগটা স্থাপন করেছেন, এবং সেটারই সাফল্যের ধারাবাহিকতায় আমি তো বলবো তাই, কারণ আমি জানি এরিক অ্যাডাম, ব্রুকলিন বড় প্রেসিডেন্ট, উনি আমাকে সর্বক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। উনি যখনই বলি তখনই তিনি চলে আসে। আর কাউন্সিলম্যান ব্র্যাডল্যান্ডও সবসময় আমাদের সঙ্গে পাশে থাকে। আমাদের কাউন্সিলম্যান প্লাস কনসেন্টেন্ট বড় থেকে আপনার বিভিন্ন জার্নালিস্টগুলো সহায়তা করে থাকে। আর ওদিকে যদি বলি যে আমরা আপনার আমাদের যে নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস, নিউ ইয়র্ক সিটি কম্পিউটার অফিস, নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট, এবং আমি যদি বলি আবার টাউন হল যে স্পিকার, তার স্পেশাল ডেলিগেট পাঠিয়েছে স্পিকার এবারে প্রথমে, এবং বেশ ফাইজা আলী সে যত ওখানে এসেছিল আর কি, বেশ ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আর কি। খুব সাকসেসফুল একটা পথমেলা আপনারা করেছেন। এবং এক্ষেত্রে বিভিন্ন নেতৃবৃন্দদেরকে, নিউ ইয়র্ক সিটি মেয়রকে, বিশেষ করে টাইম টিভি প্রধান মিস্টার তাহের ভাইকে বিভিন্ন প্রোফাইল ফাইন্ড করে ওনাকে
সর্বোচ্চ পদে জি। আপনার প্রোক্লামেশন দিয়েছে। বিশেষ আর সম্মাননা বিশেষ প্রদান সম্মাননা করা দিয়ে হয়েছে। 3টি ব্যক্তিকে দিয়েছে, তার মধ্যে তাহার ভাই একজন এবং খন্দকার যুগল এবং যদি বলে আমাকেও দেওয়া হয়েছে। এই যে ওয়ান্ডারফুল, কংগ্রাচুলেশন। তো আমি ধন্যবাদ। এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছি যে আমরা জানি যে আপনি আসালের সাথেও যুক্ত আছেন এবং সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সো আসাল নিয়ে কি কাজ করছেন এবং এই ইলেকশনে আপনাদের কি ভূমিকা, এগুলো একটু আমাদের দর্শকদের জন্য বলুন। জি, অ্যাসালটা অ্যাব্রিভিয়েশনের নাম হচ্ছে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মাফ মেজবাউদ্দিন। আর আমি হচ্ছি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ওই কমিটিরই। তো আমরা 5টি বড় শহর পাশাপাশি আটলান্টিক সিটি সহ আরও নিউ জার্সি, স্ট্যাটেন আইল্যান্ডে অনেক জায়গায় আমরা শাখা করেছি। ব্রুকলিনেও আমাদের একটি শাখা রয়েছে এবং সেটারও আমি আপনার এক্সিকিউটিভ তো আপনাদের ডাইরেক্টর। কার্যক্রম কি এই প্রতিষ্ঠান থেকে? এই কি প্রতিষ্ঠান করছেন? থেকে প্রতিটা আমরা প্রতি বছরের ন্যায় আমরা সামনে ডিসেম্বর কনভেনশন করতে যাচ্ছি। প্রতি বছরে কার্যক্রমটা বলতে প্রতিটা ইলেকশনে আমরা বিশেষ করে ডেমোক্রেটিক দলের পর থেকেই আমরা সমর্থন দিয়ে থাকি। ডেমোক্রেটিক আমাদের বিশ্বাসী এবং ডেমোক্রেটকে আমরা ফলপ্রসূ করব। আমরা হিলারি ক্লিন্টনকে আমরা সমর্থন দিয়ে আসছি, আমরা আগামীতেও দিয়ে যাব এবং সেইটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং প্রতিটা আপনার বড়তে আমাদের প্রতিষ্ঠানের ব্রাঞ্চ রয়েছে এবং তাদের অ্যাক্টিভিটি সেখান থেকে পরিচালনা করছে। আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি, যখনই যেভাবে বলা হয় আমরা সেভাবে ওয়ান্ডারফুল। জড়িয়ে যাই। আমি একটু জানতে চাইবো যে ভোট, সামনেই ভোট সমাগত, ভোটের রেজিস্ট্রেশনের ব্যাপারে আপনারা কি করছেন? আপনার জায়গা থেকে আপনি কি করছেন এবং আমাদেরকে কমিউনিটিকে সচেতন করবার ব্যাপারে কতটুকু এগিয়েছেন? আচ্ছা, ভোটারটা বড় সুন্দর কথা, কারণ অনেকেই এই ভোটার সময় অনেকে যায় না, ইচ্ছে করে গরমিশি করে যায় না, কিন্তু কেন যায় না? তার মানে অনেকে ওই সচেতনতা তাদের নেই। সচেতন নেই, তাদের এই ধরনের ইনফ্লুয়েন্স নাই, কি ভোট দিয়ে কি লাভ হবে বা লোকসান হবে, তাদের এই ধরনের প্রচার মাধ্যমগুলো কাজ করে না। কিন্তু আমি দেখেছি যে টাইম টিভি তাহের ভাই যে প্রান্তে যায় সেখানে কিন্তু দৌড়িয়ে যেয়ে তাদেরকে অবগত করে মিডিয়ার মাধ্যমে। যেমন কিছুক্ষণ আগেও আপনারা পুলিশ প্লাজা গেছেন আমাদের কমিউনিটি সাউথ এশিয়ানের পক্ষ থেকে। পাশাপাশি আমরাও যেরকম এখানে গত প্রেসিডেন্ট ইলেকশনে আমি ভোটার ইলেকশন বোর্ডের মেম্বার ছিলাম, আমি একটা পরিচালনা করি PS 230-তে। আমি সেই এই গত প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমার ওই কেন্দ্রেতে আমি পরিচালনা করি 7-8 জন ভলেন্টিয়ারকে নিয়ে। আমি ওইটা তো আপনি এবছর রেসপন্সটা কেমন দেখছেন ভোট রেজিস্ট্রেশনে? রেসপন্স আগে যে বেড়েছে, আগে থেকে বেড়েছে এবং আশাবঞ্জক। আমরা চেষ্টা করছি আরও যেন আরও বেশি প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। অ্যাসাল আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। গতকালকে একটা ব্রুকলিনে একজন অ্যাসেম্বলিম্যান নতুন এই ডেমোক্রেট পদ থেকে অ্যাসালের সমর্থিত ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। আচ্ছা, এবং আপনারা নিশ্চয়ই এই মেসেজটা কমিউনিটির কাছে আরো বেশি বেশি করে পৌঁছাচ্ছেন যে ভোটই কমিউনিটিকে স্ট্রঙ্গার করতে পারে। সভা সমিতি করে আসলে কিছু হবে না যদি আমাদের কমিউনিটি থেকে ভোট ব্যাংক যথেষ্টই না থাকে, ভোট রিজার্ভ। তো সবাইকে ভোট দেবার ব্যাপারেও নিশ্চয়ই, রেজিস্ট্রেশন করবার ব্যাপারে নিশ্চয়ই আপনারা উদ্বুদ্ধ আমরা করছেন। চেষ্টা করে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যেই ভোটার ব্যাপারে সচেতন করে তুলেছি এবং আগামীতে কয়েকটা সেমিনার করছি, যে সেমিনারের মাধ্যমে মানুষকে উৎসাহ দেব, উদ্বুদ্ধ করার জন্য। ঠিক ম্যাকডোনাল্ড চার্চ অ্যাভিনিউতে আমরা গত মাসে ক্যারল নামে এক ভদ্রলোক, উনি অ্যাসেম্বলি, তাকে আমরা সমর্থন দিয়েছি এবং বেডল্যান্ডার সেই সমর্থন আপনাদের হয়তো নিশ্চয়ই জানেন, সেই নিউজগুলো আপনারা প্রকাশও করেছেন। আমিও সেখানে বেশ আমরা তো তাহলে এই প্রত্যাশা করতে পারি আজকে যেমন ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ডে পথমেলা যেভাবে আলোড়ন তুলেছে, যেভাবে জনপ্রিয় হয়েছে, তো আসালের পক্ষ থেকে আপনারা ভোটের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তো সেইটিও একদিন আরো বেশি সচেতন এবং জনপ্রিয়তা অর্জন করবে। প্রত্যেকেই যাদের ভোট দেবার অধিকার এবং সুযোগ আছে আমাদের কমিউনিটিতে, তারা প্রত্যেকেই ভোট দেবে, আমাদের কমিউনিটিকে শক্তিশালী করবে। নিশ্চয়ই এই লক্ষ্যে আপনারা কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, যদি আমাদের বাংলাদেশিদের আমরা অনেক ক্ষেত্রে বাধা পেয়ে থাকি অনেক, তারপরেও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এই জন্য ধন্যবাদ সকল বাংলাদেশিকে, ব্রুকলিন সহ অন্যান্য স্ট্যাটেন আইল্যান্ড এবং থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মাহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ টাইম টিভিতে কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার মঙ্গল কামনা করছি, টাইম টিভিকে দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠান। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে।
আমাদের অনুষ্ঠানে চোখ রাখবেন, টাইম টেলিভিশনের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন।